নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, আমাদের বাংলা ক্লাসিক সাহিত্যে তো গৃহকর্ম সহায়কেরা একটা বেশ বড় ভূমিকা পালন করে থাকেন। এটা আমরা অল্প বিস্তর সবাই লক্ষ্য করেছি। এই তো সামনেই কবিগুরুর জন্মদিন আসছে। তার ছোট গল্পে যেমন রয়েছেন রাইচরণ, কবিতায় রয়েছেন কেষ্টা। ফেলুদার গল্পে শ্রীনাথ বা ব্যোমকেশের গল্পে পুঁটিরামরা যেন পরিবারেরই একজন, যাদের সঙ্গে অষ্টপ্রহর ওঠা বসা, যারা কখনো অগোছালো সংসারের হাল ধরেছেন, কখনো গোছানো সংসারটা আরেকটু সাজিয়ে দিয়েছেন। কেউ শাসন করেছেন, কেউ হাসি মজায় মাতিয়ে রাখছেন বাড়ি, কেউ তুমুল রান্না করেন, কেউ খিটখিটে প্রতিবেশীর সঙ্গে দুর্দান্ত ঝগড়া করতে পারেন। তবে এই তো বলছি শুধু পুরুষ সহায়কদের কথা। সহায়িকারাই বা কম কি ছিলেন? তাঁরা মনিব ঠাকরুনের পছন্দের পদ রাঁধছেন, চুল বাঁধছেন, লুকিয়ে থিয়েটার দেখিয়ে আনছেন। আবার বাড়ি ভর্তি লোকের মধ্যেও একা হয়ে যাওয়া বউটার একমাত্র সখী হচ্ছেন সিক্রেট কিপারও। তা আজকাল তো দিন বদলেছে। অনেকে সেলফ হেল্প, বাকিদের সারাদিনের সহায়কের বদলে কয়েক ঘন্টার মামলা বা আরবান ক্ল্যাব। আপনারা বলুন তো আমায়, বইয়ে আমরা যেসব পুরাতন ভৃত্যদের কথা পড়ি, তাদের মতো আপনারা কাউকে সচক্ষে দেখেছেন বা তাদের সম্বন্ধে কোনো ইন্টারেস্টিং গল্প জানেন? তবে হ্যাঁ, তার আগে গল্পটা শুনে যান। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প প্রতিশোধ। শ্যামাশঙ্কর রায় যখন বর্তমান ছিলেন, তখন পুরাতন বিশ্বস্ত ভৃত্য হরিদাসের কর্তৃত্ব সামান্য দাসদাসীদের অতিক্রম করিয়া প্রভুর পুত্র কন্যাগণ, এমনকি গৃহিণী পর্যন্ত বিস্তার লাভ করিয়াছিল। বিচক্ষণ শ্যামাশঙ্কর পুত্র অপেক্ষা হরিদাসকে অধিক বিশ্বাস করিতেন এবং দক্ষিণ হস্ত অপেক্ষা তাহাকে অধিক প্রয়োজনীয় বিবেচনা করিতেন। কোনো সংকট উপস্থিত হইলে শ্যামাশঙ্কর গোপনে হরিদাসের পরামর্শ গ্রহণ করিতে কুণ্ঠিত হইতেন না। এই প্রভুভক্ত ভৃত্যটির বুদ্ধি ও বিবেচনা শক্তির পরিচয় পাওয়া অবধি বিজ্ঞ শ্যামাশঙ্কর সংসারের অর্ধেক কার্যের ভার তাহার হস্তে অর্পণ করিয়া নিশ্চিন্ত থাকিতেন। আজ 1 মাস কাল হইল শ্যামাশঙ্কর ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। বিপর্যস্ত শোকাকুল সংসারের মধ্যে এখনো সেই স্বাভাবিক শৃঙ্খলা ফিরিয়া আসে নাই। ভূমিকম্পের পর কোনো নগরের যেমন অবস্থা দাঁড়ায়, রায় পরিবারের বর্তমান অবস্থাও কতকটা সেই রূপ দাঁড়াইয়াছে। পূর্বের সে অভগ্ন সংযত অবস্থা কোথাও নাই। সব গ্রন্থি, সব বন্ধন শিথিল হইয়াছে। কিন্তু সংসারের নিয়ম, ভূমিকম্পের পর আবার নগর গঠিত হয়। ধনীর প্রাসাদ হইতে দরিদ্রের পর্ণকুটির পর্যন্ত কিছুই অসমাপ্ত থাকে না। সেই নিয়ম অনুযায়ী ক্রমশ রায় পরিবারের রন্ধনশালায় রন্ধনের দিকে দৃষ্টি পড়িয়াছে, গোয়ালে যথারীতি গোসেবা হইতেছে। অর্থলোলুপ দাসদাসীগণের অবিশ্রান্ত চৌর্যবৃত্তিতে বাধা পড়িতে আরম্ভ হইয়াছে। দ্বীপ্রহরে পথু হেমলতার নির্জন কক্ষে তাস হস্তে প্রতিবেশিনী বালিকাগণের প্রবেশ আরম্ভ হইয়াছে এবং সন্ধ্যার পর বৈঠকখানায় পরেশনাথের বন্ধুর সংখ্যা ও হারমোনিয়াম তবলা শব্দ দিনে দিনে বর্ধিত হইয়া উঠিতেছে। ইহাই সহজ ও চিরন্তন নিয়ম। ইহার বিরুদ্ধে কাহারও কোনো অনুযোগ ছিল না। কিন্তু হরিদাসের চক্ষে এই অবশ্যম্ভাবী অনিবার্য পরিবর্তন সম্পূর্ণ ভিন্ন আকার ধারণ করিয়াছিল। কর্তার জীবদ্দশায় তাহার অগোচরে তাস খেলাও চলিত এবং সময় সময়ে হারমোনিয়ামও বাজিত, কিন্তু তাহার মধ্যে যথেষ্ট সংকোচ এবং একটা সম্ভ্রমের ভাব ছিল। শ্যামাশঙ্কর অন্দর হইতে বহির্বাটিতে আসিলে অন্দরে তাস খেলা চলিত এবং গ্রামান্তরে গমন করিলে হারমোনিয়াম বাজিত। এখন সে সংযত ভাব সম্পূর্ণরূপেই অন্তর্হিত হইয়াছে। যখন ইচ্ছা অন্দরে তাস খেলা চলিতেছে এবং বাহিরে হারমোনিয়াম বাজিতেছে। এতদিন হারমোনিয়াম ও তাস শ্যামাশঙ্করের মৃত্যুর অপেক্ষায় যেন প্রচ্ছন্ন ছিল। এখন অবসর পাইয়া তাহারা সম্পূর্ণ স্বচ্ছন্দতা ভোগ করিতেছে, যেন তাহারা শ্যামাশঙ্করের মৃত্যুশোক সময়ের মধ্যেও অসঙ্গত দাবি স্থাপন করিতে চায়। ব্রাহ্মণের ঘর না হইলে
এতদিনে যে অশৌচ শেষ হইত না। পরেশনাথ ও হেমলতার হৃদয়হীনতার নির্মম আঘাতে ক্ষুব্ধ হরিদাস দিন দিন অস্থির হইয়া উঠিয়াছে। কিন্তু কাহাকে সে দোষ দিবে, কি বলিয়া সে অভিযোগ আনিবে, তাহা কিছুতেই বুঝিয়া উঠিতে পারে না। দ্বীপ্রহরে হেমলতা যখন সঙ্গিনীগণের সঙ্গে তাস খেলায় মগ্ন থাকে, হরিদাস ভাবে সে গিয়া বলে, বৌমা, কাজটা ভালো হইতেছে না। কিন্তু কেন ভালো হইতেছে না তাহা সব প্রমাণ করা বড় কঠিন হইবে। হৃদয়ের এত সূক্ষ্ম অদৃশ্য অপরাধের নিকট তর্ক নিশ্চয়ই পরাস্ত হইবে। একথা যে স্বয়ং বুঝিতে না পারে, যুক্তির দ্বারা তাহাকে বুঝাইতে যাওয়া বিড়ম্বনা মাত্র। হেমলতা যদি জিজ্ঞাসা করিয়া বসে কেন ভালো হইতেছে না, তাহা হইলে সেই দণ্ডেই হরিদাসকে পরাজয় মানিতে হইবে। সংসারের একজন ভৃত্যের এরূপ আচরণ দেখিয়া রহস্যরস ভগিনী সঙ্গিনীগণের পক্ষে হয়তো হাস্য সংবরণ করাও কঠিন হইয়া উঠিবে। হেমলতা হয়তো এমন একটা কথা বলিয়া ফেলিবে, যাহার বিরুদ্ধে কিছু বলিতে হইলে হরিদাসকে রায় পরিবার হইতে বিদায় গ্রহণ করিতে হয়। সন্ধ্যার পর যখন পরেশনাথ বন্ধু পরিবেষ্টিত হইয়া হারমোনিয়ামের সহিত গান ধরে, তখন হরিদাস পার্শ্বের ঘরে পশ্চাচ্ছাদিত হইয়া পড়িয়া থাকে। হারমোনিয়ামের 7টা সুর সপ্তরথীর মতো তাহার ক্ষুব্ধ চঞ্চল হৃদয়কে যেন চারিদিক হইতে আক্রমণ করে। তাহার ইচ্ছে হয় পরেশনাথের রসাক্ষাতে গোপনে তাহার শখের হারমোনিয়াম চূর্ণ করিয়া ফেলে এবং তাহার তবলার শটান চর্মের মধ্যে একটা বড়সড় ছিদ্র করিয়া দেয়। কিন্তু পরেশের উক্ত প্রকার ক্ষতি হইবার পূর্বে তাহারই হৃদয়ের কতকটা চূর্ণ ও কতকটা ছিন্ন হইয়া যায়। এখনো মাসা ঠিক হয় নাই তাহার পিতার মৃত্যু হইয়াছে। ইহারই মধ্যে পুত্রের এরূপ আচরণ দেখিয়া হরিদাস অত্যন্ত মর্মাহত হইত। আরে বৌমা না হয় পরের বাড়ির মেয়ে, তাহার কথা স্বতন্ত্র, কিন্তু পরেশনাথের এই আচরণ হরিদাস কিছুতেই ক্ষমা করিতে পারে না। একদিন সন্ধ্যাবেলা হেমলতা পরেশনাথকে ডাকাইয়া আনিয়া বলিল, দেখো, হরি আমার শ্বশুরের পুরনো চাকর, কিন্তু আমিও তো তাঁরই পুত্রবধূ, আমি তো সংসারে ভেসে আসিনি। পরে শাসিয়া বলিল, হে, দুটো কথাই ধ্রুব সত্য, কিন্তু তার সঙ্গে তৃতীয় সত্য, তোমার পিতৃকুলকে তুমি ভাসিয়ে এসেছ। অন্য সময় হইলে হেমলতা একথা লইয়া যথেষ্ট আলোচনা করিত। তাহার বিবাহের সময় অর্থ লইয়া তাহার দরিদ্র পিতার প্রতি অন্যায় উৎপীড়নের বিষয়ে নানা প্রকার তর্ক ও যুক্তি দ্বারা অর্থ ঘণ্টাকাল বচসা করিত এবং হয়তো সেই উপলক্ষে 2-3 দিবস স্থায়ী মানবিমানের একটা বিষম গোলযোগ বাঁধিয়া যাইত। কিন্তু এখন মনের অবস্থা অন্যরূপ। শুভঙ্কিম ভ্রুযুগল ঈষৎ কুঞ্চিত করিয়া হেমলতা বলিল, উফ, রঙ্গ রেখে তুমি কথাটা শুনবে। ঘান্নারিয়া পরেশ বলিল, আচ্ছা আচ্ছা, রঙ্গ রাখলাম, কথাটাও শুনব। অতএব বলো। কথাটা সহজভাবে প্রকাশ করিতে হেমলতা একটু সংকোচ বোধ করিল। পরেশের নিকট সে যে অভিযোগ রুজু করিতে আসিয়াছে, তাহাতে যে তাহার কোনো অপরাধ নাই সে বিষয়ে সে যেন ঠিক নিঃসন্দেহ নহে। প্রভু ও ভৃত্যের বিবাদে যে বেসুরা কর্কশ স্বর বাজিয়া উঠিবার উপক্রম করিতেছে, তাহার বাঁশি যেন হরিদাস নির্মাণ করিয়াছে এবং হেমলতা যেন সেই বাঁশিতে ফুঁ দিয়াছে। হেমলতার মনে হইতেছিল বিচারে বোধহয় একতরফা ডিক্রি তাহার ভাগ্যে ঘটিবে না। তাই কথাটা একটু ঘুরাইয়া সে বলিল, তোমার চাকর তোমার স্ত্রীর আদেশ পালন করা কর্তব্য মনে করে না। পরেশ বলিল, বলো কি, যাঁর আদেশ পালন করতে পারলে আমি আপনাকে কৃতার্থ মনে করি, আমার ভৃত্য তাঁর আদেশ পালন করা কর্তব্য মনে করে না? এরকমটাও শুনতে হলো। বিচারকের এরূপ শোচনীয় গাম্ভীর্যের অভাব ও লঘুত্ব দেখিয়া বাদিনীর কপল দুটি লাল হইয়া উঠিল। আপনার অলোকের গুচ্ছটা নিয়া সে বলিল, তুমি যদি ঠাট্টা করো তো আমি। পরে শাসিয়া বলিল, মাটি, একেবারে অত বড় শপথটা করে ফেললে? আচ্ছা আচ্ছা, তবে আসল কথাটা না হয় খুলে বল। আমি আজ বাজারের ফর্দের সঙ্গে একজোড়া তাস কিনতে দিয়েছিলাম। হরি ফর্দ থেকে তাসের জায়গাটা কেটে দিয়ে ফর্দ আমার কাছে পাঠিয়ে দিয়েছে এবং বলে পাঠিয়েছে যে
কর্তার আমলে কেউ কখনো তাকে তাস কিনবার আদেশ দেয়নি। কর্তার মৃত্যুর 1 মাসের মধ্যে যদি তাকে তাসের দোকানে ঢুকতে হয়, তাহলে অল্প দিনেই তার দুর্দশার সীমা থাকবে না। সে নাকি তাস কিনতে পারবে না। দেখো দেখি, এ কি চাকরের কথা? পরেশ বলিল, না, ঠিক চাকরের কথা নয়, কিন্তু এইটে মনে রেখো হেম, এই চাকরটি কয়েক বৎসর পূর্বে তোমার স্বামীকে সকল বিষয়ে শাসন করত এবং সত্যি বলতে এখনও প্রয়োজনকালে করে থাকে। এটা ভেবে তুমি তাকে ক্ষমা করতে পারো। যাই হোক, এ কথাটা বলা হরির ঠিক হয়নি, এটা আমি মানছি। ভালো যে হয়নি সেটা তাকে বুঝিয়ে দেওয়া উচিত। কি দরকার বলো তো, ওসব করে কাজ নেই। পুরনো লোক, মনে কষ্ট পাবে। আমাদের শাসন করতে পারে মনে করে ও যদি একটু সুখ পায়, তাতে ক্ষতি কি? এ কথার ওপর কিছু বলিতে চাইলে স্বামীর সহিত বচসা করিতে হয়। কিন্তু রায়টা হেমলতার মোটেই পছন্দ হইল না। বিচারে হরিদাসেরই সম্পূর্ণ জিত হইল। সে মনে মনে স্থির করিল, আর যদি কখনো হরিদাসের সহিত বিবাদ হয় তো পরেশের নিকট সে বিচারের জন্য আসিবে না, স্বয়ং তাহাকে শাসন করিবে। এই ঘটনার পর হইতে প্রায়ই হরিদাসের সহিত হেমলতার বিবাদ বাঁধিতে লাগিল। অতি সামান্য কারণ পাইলেই হেমলতা তাহাকে অপমান করে এবং হরিদাসও এই অল্প বয়স্কা পরগৃহাগতা দাম্ভিকা বধূর অসংগত কর্তৃত্ব কোনো প্রকারেই সহ্য করিতে পারে না। হেমলতা যখন তাহার অবগুণ্ঠন একটু সংক্ষিপ্ত করিয়া তাহাকে 2টা অপমানের বাণী শুনাইতে যায়, তখন হরিদাস এমন একটি কথা বলিয়া প্রস্থান করে, যাহা শুনিয়া হেমলতার একবার স্বামীর নিকট যাইতে ইচ্ছে হয়, আর একবার পিত্রালয়ে যাইতে ইচ্ছে হয়। কোনো বিবাদ উপস্থিত হইলে হেমলতা 10টা কথা বলিলে হরিদাস একটি কথা বলে, কিন্তু এমনই একটা গুরুতর কথা বলে যাহার কঠিন আঘাতে হেমলতার 10টা কথা চূর্ণ হইয়া যায়। রাগে অপমানে তাহার চক্ষু জলে পূর্ণ হইয়া উঠে। এই প্রকার ছোট ছোট অবিশ্রান্ত পরাজয়ে বধূ হেমলতার অন্তরে যে বহ্নি প্রত্যহ সঞ্চিত হইতেছিল, একদিন সহসা তাহা সহস্র শিখায় জ্বলিয়া উঠিল। হেমলতার বিশ্বস্ত পরিচারিকা গোলাপ হেমলতার আদেশ অনুসারে হরিকে বলিল, হরিদাস, মা বললেন তুমি বাজারের জন্য যেমন পয়সা নাও তেমন জিনিস ঠিক আনাও না। 2-1 বার ইতস্তত করিয়া ঢোকিলিয়া আবার বলিল, মা বললেন এবার একটু বাড়াবাড়ি হচ্ছে। ক্রোধে ও ক্ষোভে হরিদাসের সর্বশরীর জ্বলিয়া উঠিল। সামান্য একটা দাসীর মুখে এমন স্পর্ধা ও অপবাদের কথা শুনিয়া তাহার হিতাহিত জ্ঞান লোপ পাইবার উপক্রম হইল। হরিদাস গর্জন করিয়া বলিল, বাড়াবাড়ি? কিসের বাড়াবাড়ি রে? তুই যদি আর এরকম একটা কথাও মুখে আনবি তো তোর মুন্ডু আমি ছিঁড়ে দেব বলে দিচ্ছি। ক্ষণভঙ্গুর দেহরক্ষার জন্য মুন্ডের প্রয়োজনীয়তা সম্বন্ধে দাসীর যথেষ্টই জ্ঞান ছিল এবং সমুণ্ড দেহের মায়াও তাহার অল্প ছিল না। সেই সযত্ন রক্ষিত দেহের সম্বন্ধে এমন আশঙ্কাজনক প্রস্তাবের পর গোলাপ দ্বিতীয় বাক্যব্যয় না করিয়া বিবেচনা ও সতর্কতার পরিচয় দিল। ঠিক সেই সময় ফুলবাগানের দিকে দক্ষিণের বারান্দায় একটা বেঞ্চের ওপর হেমলতা ও পরেশ উপবেশন করিয়া গ্রীষ্মকালের সবটুকু সুখ লাভ করিবার চেষ্টা করিতেছিল। সুশীতল স্নিগ্ধ পবনে বাগানের সব ফুলগুলি ফুটিয়া উঠিয়াছে। সপ্তমীর শশাঙ্কের ক্ষীণালোকে সমস্ত বাগানটি মায়াজালে জড়িত একটা অদ্ভুত স্বপ্নরাজ্যের ন্যায় দেখাইতেছে এবং দূরে মালির ঘরে এক কন্যা উচ্চস্বরে ছড়া পড়িতেছে। হেমলতার হস্তধারণ করিয়া পরেশ বলিল, জীবনটা যদি এইখানে আটকে যায় তো মন্দ হয় না বলো? গ্রীষ্মকালের সন্ধ্যা, ফুলের বাগান, চাঁদের আলো, আর সঙ্গে তুমি। হেমলতা অন্যমনস্ক হইয়া ভাবিতেছিল, গোলাপের নিকট অপমানিত হইয়া হরিদাস কি করিবে? তাহার মনে একটু ভয়ও হইতেছিল। শ্বশুরের এই অতি পুরাতন বিশ্বস্ত ভৃত্যের প্রতি সে যেমন দিন দিন নির্মম হইয়া উঠিতেছিল, তেমনি তাহাকে একটু ভয়ও করিত। এই স্বতন্ত্র প্রকৃতির নির্ভীক স্পষ্টবাদী ভৃত্যকে অতি যত্নেও হেমলতা সামান্য একটা বেতনভোগীর মতো মনে করিতে পারিত না। রূঢ় আচরণের দ্বারা সে সেইভাবে প্রকাশ করিতে চেষ্টা করে
কিন্তু অন্তরের মধ্যে মনে হয় সে যেন অন্তত তাহার একজন সমকক্ষ প্রতিদ্বন্দ্বী। এইরূপ একটা অসহনীয় প্রতিদ্বন্দ্বিতা হৃদয়ে বহন করিতেছিল বলিয়াই হেমলতা স্থির করিয়াছে যে এবারে এইরূপ একটা বাণ নিক্ষেপ করিতে হইবে যাহার তাড়নায় হরিদাসের বিশাল গর্বস্ফীত পক্ষ বিদীর্ণ হইয়া তাহার ভৃত্যত্বের তিন মূর্তি সকলের সম্মুখে পরিস্ফুট হইয়া উঠিবে এবং হেমলতার প্রভুত্ব এই নিরুপায় লাঞ্ছিত ভৃত্যত্বকে ক্ষমা করিয়া স্বীয় মহত্বের প্রতিষ্ঠা করিবে। নারী হৃদয়ের কোন অক্ষেয় প্রবৃত্তির উত্তেজনায় সে স্বীয় প্রভুত্ব প্রতিপন্ন করিবার জন্য এই সংগ্রামে প্রবৃত্ত হইয়াছিল তাহা সামান্য কৌতূহলের বিষয় নহে। সেই অস্পষ্ট চঞ্চালকের দিকে চাহিয়া সেও হয়তো আপনার দুর্বলতার বিষয়ে চিন্তা করিতেছিল, তাই স্বামী সোহাগ বচনের সবটা তাহার কর্ণে প্রবেশ করে নাই। লজ্জিত হইয়া স্বামীর মুখের দিকে চাহিয়া সে বলিল, আমি আমি কি? তাহার কবরীর মধ্যে হইতে একটা ফুল তুলিয়া লইয়া পরেশ বলিল, তুমি তুমি আমার স্ত্রী। সেটা কি আজ তুমি প্রথম অনুভব করলে? প্রথম না হলেও প্রথম দিনকার মতোই যেন আজ অনুভব করছি বলিয়া পরেশনাথ হেমলতার রক্তিম কপল আরও একটু রক্তিম করিয়া দিল। কঠোর আদান প্রদানময় কর্কশ গদ্যপূর্ণ সংসারের মধ্যে এতটা কাব্যের সৃষ্টি বোধ হয় সীমা অতিক্রম করিতেছিল। তাই ভাগ্যদেবতার অভিশাপস্বরূপ সমস্ত কবিত্ব নষ্ট করিয়া পশ্চাতে ক্রোধ কম্পিত গুরুগম্ভীর স্বরে ধ্বনিত হইল, বৌমা, গোলাপকে দিয়ে তুমি কি বলে পাঠিয়েছ? আমি চোর, আমি তোমার বাজারের পয়সা চুরি করি। পূর্ব হইতেই কতকটা প্রস্তুত থাকিলেও হেমলতা বিপদের আশঙ্কায় অভিভূত হইয়া পড়িল। প্রেমের সুশীতল বারিশেচনে তাহার অন্তর যখন বেশ সিক্ত হইয়া আসিয়াছে, ঠিক সেই সময় এক ক্রুদ্ধ উৎপীড়িত অন্তঃকরণ সুযোগ পাইয়া এই অসংযত হৃদয়কে আক্রমণ করিয়াছে। অল্প সময়ের মধ্যে তাহার সহিত যুঝিবার জন্য প্রস্তুত হওয়া কিছুটা কঠিন। হেমলতা নির্বাকভাবে বসিয়া রহিল। পরেশের পক্ষে ব্যাপারটা আরও আকস্মিক। সে বিষয়ের কিছুই অবগত ছিল না। হরিদাস বলিল, এত বয়সে মা, তোমার মতো বালিকার সঙ্গে ঝগড়া করতে আমার প্রবৃত্তি হয় না, কিন্তু তুমি যে কথা আজ আমাকে বলেছ, 30 বৎসরের মধ্যে তোমার শ্বশুর পর্যন্ত আমাকে একদিনও এরকম কথা বলেননি। হেমলতা এতক্ষণে কতকটা সামলাইয়া লইয়াছিল। অবগুণ্ঠনের মধ্য হইতে তাহার চক্ষু জ্বলিয়া উঠিল। সে বলিল, তুমি আজ আমার চাকর, তোমাকে যা ইচ্ছে বলতে পারি। তুমি চোর, তুমি বেয়াদব। ক্রোধে হরিদাস চারিদিক অন্ধকার দেখিল। বলিল, অন্যায় কথা বলো না বৌমা, তুমি স্ত্রীলোক, আমার পরেশের স্ত্রী। তোমাকে আজ আমি ক্ষমা করব প্রতিজ্ঞা করেছি, কিন্তু বেশি রাগিও না। রক্তটা আমার গরম কিনা কি জানি, তোমার যদি সম্মান রেখে না চলতে পারি। দেখো হরি, তোমার অনেক অপরাধ আমি ক্ষমা করেছি, কিন্তু আর তোমাকে আমি ক্ষমা করতে পারি না। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সম্মুখে আমার স্ত্রীকে অপমান করো। যাও, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। কথাটা এরূপ কঠিনভাবে বলিবার তাহার ইচ্ছা ছিল না, কিন্তু কথা বলিতে আরম্ভ করিয়া কাঠিন্য অনিবার্যভাবেই আসিয়া পড়িল। স্থিরভাবে হরিদাস বলিল, যাব ভাই, যাব, তবে যাবার আগে বৌমাকে দুটো কথা বলে যাই। দেখো বৌমা, মা আমার, আমি অনেক চুরি করেছি। এই 1 মাস আমি তোমার চাকর। এই 1 মাসের মধ্যে যখন যা সুবিধে পেয়েছি তাই চুরি করেছি। মোটামুটি একটা হিসেবে চুরিটা শোধ দেওয়ার জন্য এই দেখো, আমি 100 টাকা এনেছি। কিছু যদি কম পড়ে তো ক্ষমা করো মা। 30 বছরের একটা পাকা চোর আজকে তোমার হাতে ধরা পড়ে বিদেয় নিচ্ছে। আজ থেকে তোমার সংসার নিষ্কণ্টক হলো। বারান্দায় আলো ও অন্ধকারের মধ্য দিয়া হরিদাসের দীর্ঘদেহ সরিয়া গেল। হেমলতা ও পরেশনাথ চিত্রার্পিতের ন্যায় বসিয়া রহিল। কাহারও কথা বলিবার শক্তি ছিল না। তাহাদের পদতলস্থিত টাকার থলির মধ্য হইতে প্রত্যেক মুদ্রা তাহাদিগকে কষাঘাত করিতে লাগিল। সেই রাত্রেই হরিদাস
রায় পরিবার ত্যাগ করিয়া আপনার গৃহে চলিয়া গেল। এতকালের পুরাতন ভৃত্যের অভাববোধ করিয়া পরেশনাথ অত্যন্ত বিমর্ষ হইয়াছিল এবং হেমলতাও বোধহয় একটু অনুতপ্ত হইয়াছিল। কিন্তু কিছুদিন পরেই তাহারা এই কষ্টটুকুও ভুলিয়া গেল এবং সুখে দুঃখে বিজড়িত হইয়া তাহাদের সংসার আবার পূর্বের মতো চলিতে লাগিল। কিন্তু প্রায় ৩ বৎসর পরে একদিন সহসা এই সুখ দুঃখের মিশ্রণের মধ্যে দুঃখের অংশটা চূড়ান্ত পরিমাণে বাড়িয়া উঠিল। গ্রামে একটা হত্যা হইয়া গেল এবং তৎক্ষণাৎ চতুর্দিকে রাষ্ট্র হইল যে প্রাতঃস্মরণীয় শ্যামাশঙ্কর রায়ের কুলাঙ্গার পুত্র পরেশনাথের দ্বারা এই প্রণয় ঘটিত দুষ্কর্ম ঘটিয়াছে। তদন্তের জন্য পুলিশ যখন সদল বলে গ্রামে আসিয়া পৌঁছিল, তখন পরেশের একদল শত্রু হলফ লইয়া সাক্ষ্য দিল যে তাহারা স্বচক্ষে পরেশকে হত্যা করিতে দেখিয়াছে। পুলিশ সন্তুষ্ট চিত্তে পরেশনাথকে চালান দিলেন। এই আকস্মিক বিপদে ভয়ে ও ভাবনায় হেমলতা অবসন্ন হইয়া পড়িল। কি উপায়ে তাহার নির্দোষ স্বামী এ বিপত্তি হইতে উদ্ধার লাভ করিতে পারে তাহা কোনোমতেই তাহার বুদ্ধিতে আসে না। ভাবিয়া চিন্তিয়া কাঁদিয়া কাটিয়া যখন কোনো উপায়ে সে স্থির করিতে পারিল না, তখন তাহার পিতাকে লিখিল, বাবা, অভাগিনীকে বিপদ হইতে উদ্ধার কর, নহিলে বিষ খাইয়া মরিব। অজস্র অর্থব্যয় ও পিতার প্রাণপণ চেষ্টা সত্ত্বেও কোনো ফল হইল না। বিচারপতি পরেশনাথকে দোষী সাব্যস্ত করিয়া মোকদ্দমা সেশনে দিলেন। সেশন জজের নিকট পরেশনাথের বিচারের শেষ দিন বিচারালয়ে লোকে লোকারণ্য। বিচারের ফল জানিবার জন্য সকলেই ব্যগ্র। এই অতি বিপন্ন ভদ্র সন্তানটির দুঃখে সকলেরই মন বিষণ্ণ। সকলেই বলিতেছে, আহা, এ যেন বাঁচিয়া যায়। পরেশনাথের পক্ষাবলম্বী ব্যারিস্টার সাধ্যমতো তাহার কর্তব্য শেষ করিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাহার পার্শ্বে হেমলতার পিতা হরমোহনবাবু দণ্ডায়মান হইয়া দুর্গানাম স্মরণ করিতেছেন। ভ্রু কুঞ্চিত ও মুখমণ্ডল বিকৃত করিয়া বিচারক পরেশকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমার পক্ষ হইতে তুমি যাহা বলিয়াছ তাহাতে তোমাকে অব্যাহতি আমি দিতে পারি না। প্রতিকূল প্রমাণের বলে তোমার মৃত্যুদণ্ড স্থির হইল। গৃহমধ্যে সহসা বজ্রপাত হইলেও সকলে সেরূপ চমকিত হইত না। সকলেই অনুমান করিয়াছিল যে পরেশনাথ একেবারে অব্যাহতি লাভ করিতে সক্ষম হইবে না, কিন্তু এরূপ ভীষণ দণ্ড তাহাকে বহন করিতে হইবে তাহা কেহই মনে করেন নাই। হরমোহন মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন এবং পরেশনাথ স্তম্ভিত হইয়া নির্বাক নিশ্চল প্রস্তর মূর্তির ন্যায় দাঁড়াইয়া রহিল। আসন্ন মৃত্যুর আশঙ্কা এক মুহূর্তের মধ্যে সহসা তাহার আকৃতির মধ্যে এমন একটা পরিবর্তন ঘটাইয়া দিল, যাহা দেখিয়া সম্মুখে একটা দর্পণ থাকিলে পরেশনাথের উন্মত্ত হইতে বিলম্ব ঘটিত না। তাহার হৃদয় স্পন্দন রহিত হইবার উপক্রম হইল, চোখের আলো নিভিয়া আসিল। মনে হইল বিশ্ব সংসারের সমস্ত সুখ, সমস্ত আশা, সমস্ত সম্পদ একটা রজ্জুতে বন্ধ হইয়া নির্মম কঠিন ফাঁসি কাষ্ঠে ঝুলিতেছে। মনে হইল বহির্জগতের অপরিমেয় বায়ুরাশির সহিত তাহার শ্বাসনালীর সংযোগ পন্থ হইবার উপক্রম হইয়াছে। ভয়ে ও নৈরাশ্যে তাহার শ্বাস রুদ্ধ হইয়া আসিল এবং উন্মত্তের ন্যায় চক্ষু থক থক করিতে লাগিল। হস্তে পৈতা চড়াইয়া বাষ্পরুদ্ধ কণ্ঠে হরমোহন বলিল, ভগবান, আমার নির্দোষ জামাইকে তুমি রক্ষা করো, আমার অসহায় কন্যার তুমি সহায় হও। এ কথা শুনিলে সেও যে দড়িতেই ঝুলিবে। এমন সময় একটা কাণ্ড ঘটিল। সহসা জনতার মধ্যে হইতে ঠেলিয়া ঠুলিয়া আরক্ত নয়নে ঘর্মাক্ত কলিবরে হরিদাস প্রবেশ করিয়া বিচারকের সম্মুখে দাঁড়াইল। তাহার সুদীর্ঘ দেহ উত্তেজনায় কম্পিত হইতেছে। মুখে উৎকট চিন্তার পর স্থির সিদ্ধান্তের দৃঢ় চিহ্ন অঙ্কিত এবং চক্ষু দুইটা আবেগে ঠিকরিয়া বাহির হইয়া আসিয়াছে। সে কহিল, ধর্মাবতার, আপনি বিচার করুন, আমি আর পাপ লুকিয়ে রাখতে পারছি নে, যন্ত্রণায় আমাকে পাগল করে দেবে। এখন আমি করেছি ধর্মাবতার,
আর একটা খুনের দায় থেকে আমাকে রক্ষা করুন। পরেশের কোনো দোষ নেই। যারা তার বিপক্ষে সাক্ষী দিয়েছে তারা মিথ্যে বলেছে। এতদিন আমি ভয়ে কিছু বলিনি। আজ প্রাণের মায়া ত্যাগ করে সত্যিটা আমি স্বীকার করেই ফেললাম। আমাকে দণ্ড দিন ধর্মাবতার, আমার আর বেঁচে সুখ নেই। পরেশের কৌশলী লাফাইয়া উঠিয়া কহিলেন, হিয়ার ইজ দ্য কালপ্রিট, দ্য ডেভিল। হরমোহন কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইলেন। ভগবান, তুমি মুখ তুলে চাও। জজ হরিদাসকে লক্ষ্য করিয়া বলিলেন, তুমি যা বলছ তার প্রমাণ কি? ভীষণ মৃত্যুকে উপেক্ষা করিয়া শতপ্রবৃত্ত হইয়া যে ফাঁসি কাষ্ঠে ঝুলিতে আসিয়াছে, তাহার আবার প্রমাণের অভাব। সে এমনভাবে গুছাইয়া বানাইয়া কৌশলে মিথ্যার রাশি বলিয়া গেল যে তাহার যুক্তি ও সঙ্গতি দেখিয়া আদালতে উপস্থিত পরেশনাথের পরম শত্রু কয়েকজন মিথ্যা সাক্ষী আশঙ্কায় দুর্গা নাম স্মরণ করিতে লাগিল। তাহার পর কেমন করিয়া 1 মাস কালব্যাপী পুনর্বিচারের ফলে পরেশের প্রাণদণ্ড রহিত হইয়া হরিদাসের মৃত্যুদণ্ড হইল, তাহার বিস্তৃত বিবরণ এ গল্পের পক্ষে অবান্তর কথা। সন্ধ্যাকাল। শুভ্র জ্যোৎস্নায় জেলখানার ফুলের বাগানটি উজ্জ্বল হইয়া উঠিয়াছে। নীরে প্রত্যাগত পক্ষীগণ তখনও তাহাদের ক্ষুদ্র বাসায় রাত্রিযাপনের জন্য সম্পূর্ণ সুবিধা করিয়া লইতে পারে নাই। আম্রশাখার অন্তরালে তাহাদের পাখার ছটাপট শোনা যাইতেছে। একঝাড় কামিনী ফুল ফুটিয়া জেলখানার সমগ্র প্রাঙ্গণ গন্ধে পূর্ণ করিয়া দিয়াছে। দূরে আলোকোজ্জ্বল দ্বিতল কক্ষে ইংরাজ ছেলারের কন্যা পিয়ানো বাজাইয়া গান গাহিতেছে। বন্দীরা সকলে এই কারাকক্ষে আশ্রয় লইয়াছে। কেবল হরিদাসকে একজন প্রহরী ফুলবাগানের এক নির্জন প্রান্তে লইয়া আসিয়াছে। হরিদাস নীরব, অত্যন্ত উদাসীন। অনন্ত আকাশের নীলিমার দিকে চাহিয়া ভাবিতেছিল, মানুষ মরিয়া কোথায় যায়? এই অনাদি অনন্ত বিশ্ব সংসারের কোন প্রান্তে কোন কোণে তাহার বিশ্রাম লইবার অবসর ঘটে? সে বিশ্রাম কতদিন স্থায়ী? কোথায় কবে তাহার শেষ? আবার কি কোনো জগতে তাহাকে জন্ম লইতে হয়? মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন সে কত মুক্ত, কত সুখী। তারপর যেমন দিন দিন তাহার বয়স বাড়িতে থাকে, এক একটি করিয়া গ্রন্থি আসিয়া কেমন একটি সম্পূর্ণ জাল তাহার চতুর্দিকে বুনিয়া দিয়া যায়। কোনো দিকে তাহা মুক্ত নহে, একটা সম্পূর্ণ সমগ্র জাল। এই জাল বুনিতে বুনিতেই জীবনের শেষ দিন আসিয়া উপস্থিত হয়। তখন জাল ছিন্ন করিবার পালা। সমগ্র জীবনের গ্রথিত জাল এক মুহূর্তে ছিন্ন করিতে হইবে। জীবনের এই অংশটা এত কঠিন, এত ভয়ানক কেন করেছ ভগবান? এই রাত্রি শেষ হইলেই একটা কঠিন রজ্জুর গ্রন্থির দ্বারা তাহার জীবনের সব গ্রন্থি ছিন্ন হইয়া যাইবে। সেই নির্মম জীবনান্তক গ্রন্থির সাহায্যে কল্ল হইতে তাহাকে যে নূতন সূত্র অবলম্বন করিতে হইবে, তাহার আকার প্রকার দৈর্ঘ্য গতি সমস্ত কিছুই তাহার সম্পূর্ণ অজ্ঞাত। আবার কাল প্রভাতে পৃথিবীতে নিত্যকার মতো সূর্য উঠিবে, নিত্যকার মতো জেলখানার বাগানে ফুল ফুটিবে, নিত্যকার মতো বিশ্ববাসীর সমস্ত তুচ্ছ এবং মহৎ কার্য চলিতে থাকিবে। কেবল তাহাকে এই সকলের মধ্যে দিয়া 40 বছরের অভ্যস্ত ও চিরপরিচিত সূর্যালোকিত আশ্রয়স্থল ত্যাগ করিয়া একটা সংশয়পূর্ণ আশঙ্কাপূর্ণ অন্ধকারের রাজ্যে প্রবেশ করিতে হইবে। এই দুইটি অতি পরিচিত ও অতি অজ্ঞাতের সন্ধিস্থলে কেবল 2টি তুচ্ছ কাঠ ও এক কাছি অকিঞ্চিতকর রজ্জু। তাহারাই অবলীলাক্রমে এই 2টা অসামান্য বিপর্যয়ের সুযোগ ঘটাইয়া দিবে। পার্শ্বের প্রাচীর কাত্র সংক্রান্ত একটা ক্ষুদ্র দ্বার খুলিয়া গেল। একজন প্রহরীর সহিত পরেশনাথ প্রবেশ করিল। প্রহরী 2 জন কিছু দূরে গিয়া বসিল। পরেশ আসিয়া হরিদাসের পার্শ্বে বসিল। হরিদাস ব্যস্ত হইয়া কহিল, কেন এমন করে তুমি এখানে আসো? কেউ যদি জানতে পারে আবার নতুন কোনো একটা বিপদ হবে। যাও তুমি এখান থেকে, বড় ছেলে মানুষ তুমি। এই আশঙ্কাজনিত স্নেহের ভৎসনায়
পরে সে চক্ষু জলে পরিপূর্ণ হইল, বলিল, হরি, আমার সমস্ত জীবনটা তুমি শূন্য করে দিয়ে গেলে। হরিদাস শান্ত কণ্ঠে বলিল, উপায় যে ছিল না ভাই, মানুষে কি সহজে প্রাণের মায়া ছাড়ে? কি করব বলো, সবই ভগবানের ইচ্ছে। তুমি আমার জন্য প্রাণ দিলে হরি, আর আমাকে দেখো, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। এই রকম করে কি উপকার করতে হয় ভাই? প্রত্যুপকার করার একটা অবসরও দেবে না? শুনিয়া হরিদাসের গণ্ড বাহিয়া 2 বিন্দু অশ্রু করাইয়া পড়িল। মনটা মহাশূন্য নীলিমার রাজ্য হইতে বিচ্যুত হইয়া আবার চালে গ্রন্থি দিতে আরম্ভ করিল। বাল্যকালের কথা মনে পড়িল। তখন জীবনটা কত সুখের, আর পৃথিবী কত সুন্দর মনে হইত। না, বাপ মার মুখ তার মনে পড়ে না, কিন্তু যেদিন রায় পরিবারে আশ্রয় গ্রহণ করিল সেদিনকার কথা বেশ মনে পড়ে তার। কর্তার পিতার ন্যায় স্নেহ, গৃহিণীর মাতার ন্যায় যত্ন, তাহারা যেন দেবতা ছিলেন। সেদিনকার কথা বেশ মনে পড়ে, যেদিন কর্তা ও গৃহিণীর উদ্যোগে তাহার বিবাহ হইল। কিন্তু কতদিনের জন্যই বা? সে এখন কোথায় আছে কে জানে। তাহার পর একদিন পরেশ জন্মগ্রহণ করিল, একটি ফুটফুটে চাঁদ। তাহাকে কোলে পিঠে করিয়া মানুষ করিল। তার আবার একদিন বিবাহ হইল। গৃহিণীর মৃত্যু, তাহার পর কর্তার মৃত্যু। আহা, সেদিন কি দুঃখের দিন! তাহার পর হেমলতার ব্যবহারের কথা মনে পড়িল। সেদিন কি ভয়ানক, যেদিন সে অপমানে পীড়িত হইয়া পর্বত প্রমাণ অভিমান লইয়া রায় পরিবার ত্যাগ করিয়া চলিয়া গেল। কিন্তু মাথার উপর ভগবান আছেন, সেই অন্যায় অপমানের চূড়ান্ত প্রতিশোধ লইবার সুযোগ উপস্থিত হইল। এ লোভ কি সহজে সংবরণ করা যায়? হরিদাস সেই অপমানের আজ প্রাণান্তক প্রতিশোধ লইয়াছে। হেমলতার আজ সম্পূর্ণ পরাজয়। আত্মপ্রসাদে হরিদাস সর্বান্তকরণে হেমলতাকে ক্ষমা করিল। হরি, কি ভাই? একটা কথা বলবো? বলো। সে একবার এসেছিল। কে? বৌমা? হ্যাঁ, সে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছে। হরিদাস জিভ কাটিয়া বলিল, না 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 না, ও কথা বলো না ভাই, পাপ হবে। কিন্তু তাকে এখানে এনে তুমি ভালো করনি। তাকে একবার নিয়ে আসবো, কোনো ভয় নেই তোমার। অন্যায় করছো ভাই তুমি, বড় ছেলে মানুষ তুমি এখনো। না না, বৌমাকে এখানে এনো না, আর তুমিও এখন এখান থেকে যাও। তবে তুমি তাকে ক্ষমা করনি বলো? ভাই, ক্ষমা না করলে কি প্রাণের মায়া ত্যাগ করতাম? তুমি যাও, তাকে আমার প্রণাম জানিও। দূর থেকে কিসের শব্দ হইল। প্রহরী বলিল, চালাও বাবু চালাও, সাহেব আতা লাগতা হ্যায়। হরিদাস চাইবার জন্য উঠিয়া দাঁড়াইল। পরেশ তাহাকে দৃঢ় আলিঙ্গনে বদ্ধ করিয়া কাঁদিয়া ফেলিল। হরি ভাই, আমাকে ক্ষমা করো তুমি। আর জ্বালাতিস নে ভাই, আর জ্বালাতিস নে। যা এখন যা, আমি চললাম। আরেক দিনের মতো হরিদাস আলো ও অন্ধকারের মধ্যে দিয়া চলিয়া গেল। সেদিন হরিদাস চোর ছিল না, কিন্তু চোরের অপবাদ সে বহন করিয়াছিল। আজও সে খুনি নয়, কিন্তু আজ সে মিথ্যাবাদী। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। জানেন, এই গল্পের নামটা না আমার বড় ইন্টারেস্টিং লাগলো। অত্যন্ত আবেগ, কৃতজ্ঞতা ইত্যাদির গল্প, কিন্তু নামটা দেখুন, অনেকটা ক্রাইম থ্রিলারের মতো। প্রতিশোধ তো বটেই। যাকে তুমি একদিন চোর বদনাম দিয়েছিলে, সে তোমার খুনি বদনাম পাওয়া বরের জন্য প্রাণ দিল। একথা জানার পর তুমি আর কখনো শান্তির ভাত মুখে তুলতে পারবে? তোমার রাতে একটানা ঘুম হবে কখনো? এ যে আজন্মের প্রতিশোধ। তুমি প্রতি মুহূর্তে খুঁজে বেড়াবে কি করলে একটু শান্তি পাওয়া যায়, কিন্তু পাবে না। তোমার শান্তির ফাঁসি হয়ে গেছে।
কি নিষ্ঠুর, কি মর্মান্তিক প্রতিশোধ। যাক, আজকের মতো এসব আলোচনা এখানেই থাক। আমায় এবার বিদায় দিন। ফিরে আসব খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। শুভরাত্রি।